অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা 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 তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। ধান জমির আলে সবজি চাষ। ছোলার শুঁটি ছিদ্রকারী পোকার নিয়ন্ত্রণ। পরিচ্ছন্ন দুধ উৎপাদন। রবি মরশুমের একটি অন্যতম ডাল শস্য হলো ছোলা। বিজ্ঞানসম্মত পরিচর্যার অভাব হলে ছোলার জমিতে বিভিন্ন সমস্যা দেখা দেয়। বর্তমানে ছোলার জমিতে শুঁটি ছিদ্রকারী পোকার আক্রমণ দেখা দিয়েছে। এই পোকার সুসংহত নিয়ন্ত্রণ না করলে ফলন ব্যাপকভাবে কমে যায়। ছোলার ফলন এবং এলাকা বৃদ্ধির উপায় ও ছোলার শুঁটি ছিদ্রকারী পোকার সুসংহত নিয়ন্ত্রণ সম্পর্কে জানালেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রঘুনাথ সাধুখা। আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা মাথায় রেখে স্বল্প দিনে যে সমস্ত জাতগুলো হারভেস্ট করতে পারে সেটা মাথায় রেখে আমরা স্বল্প মেয়াদি জাতের উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছি সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে। যে সমস্ত জাতগুলো সারা ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছে সেই সমস্ত জাতগুলো পরীক্ষা করে আমরা কৃষকদের সুপারিশ দেওয়ার চেষ্টা করছি। যে ছোলার দামও যেভাবে গত বছর বৃদ্ধি পেয়েছে তাতে করে ছোলার চাষ যথেষ্ট লাভজনক এবং বিঘা প্রতি প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল ফলন কৃষকরা যদি পায় তাহলে একজন কৃষক প্রতি বিঘা জমিতে প্রায় 10 থেকে 12 হাজার টাকা লাভ ঘরে তুলতে পারেন। কৃষক বন্ধুরা ছোলার চাষ যদি করেন তাহলে তাদের কতকগুলো জিনিস মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে সঠিক মাত্রায় বীজ, সঠিক সার ব্যবস্থাপনা, সঠিকভাবে জমি তৈরি এবং হচ্ছে সঠিক রোগ পোকা দমন। এবং সেখানে যদি রাইজোবিয়াম, যে সমস্ত রাইজোবিয়ামগুলো শুধুমাত্র ছোলার জন্যেই সুপারিশ করা হয়ে থাকে, সঠিক রাইজোবিয়াম সঠিকভাবে ব্যবহার করে এবং সঠিক প্রতি বিঘাতে 8 কেজি হিসেবে সেই মাত্রায় বীজের সাথে মিশিয়ে ঠিকঠাক করে যদি কৃষক বন্ধুরা চাষ করে থাকেন তাহলে অবশ্যই কৃষক বন্ধুরা ভালো ফলন পাবেন। সার ব্যবস্থাপনা যে সরকারি সুপারিশ আমাদের আছে 20-40-40-20 অর্থাৎ NPK সালফার এই হিসাবে, সেটিও যেন তারা সঠিক মাত্রায় দেন। কৃষক বন্ধুরা একটি বিষয়ে যারা খুব খেয়াল করেন সেটি হচ্ছে জল সেচ প্রয়োগ। যে কোনো ডাল শস্যে জল সেচ প্রয়োগ যে পরিমাণে জল দিই না কেন আমরা বোনার আগে বা বোনার পরে যদি দিই সেটি কোনোভাবেই যেন ফুল আসার পরে না হয়। ফুল আসার পরে ডাল শস্যে জল প্রয়োগ করলে যেটা হয় ফুল ঝরে যায় এবং হচ্ছে গাছের বৃদ্ধি হয় এবং পরবর্তীকালে ফলন অনেক কমে যায়। তো সে কারণে যে পরিমাণেই জল দেয়া হোক না কেন সেটি হচ্ছে ফুল আসার আগে পর্যন্ত। ছোলাতেও সেভাবে জলের প্রয়োজন হয় না যদি মাটিতে রস থাকে। তো আরেকটি জিনিস কৃষকদের খেয়াল করতে হবে ছোলা চাষের সময়, যেটি হচ্ছে পোকার আক্রমণ। মূলত ছুটি ছিদ্রকারী পোকা যেটা আমাদের এখানে সবথেকে বেশি দেখা যায় এবং সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতেও এটি সমস্যা, সেটি
ফসলের প্রায় পুরোটাই নষ্ট করে দিতে পারে যদি সঠিকভাবে এটার পরিচর্যা না করা হয়। তো এটিকে প্রথম থেকে খেয়াল রাখতে হবে যে এই পোকাটি একদম বোনার প্রাথমিক অবস্থা থেকে, অর্থাৎ গাছের 15-20 দিন বয়স থেকেই এটির প্রাদুর্ভাব শুরু হয়ে যেতে পারে এবং পরবর্তীকালে ফুল আসা এবং যখন ফল পেকে যায়, ছুঁটি পেকে যায়, সেই অবস্থাতেও এটি আক্রমণ করে বেশি পরিমাণে। প্রাথমিক অবস্থায় যেটা করে সেটা হচ্ছে এটা পাতা খায় এবং পাতা খাওয়ার পরে এটি আস্তে আস্তে বাড়তে থেকে এটা ফুল আসার সময় ফুলের কুঁড়ি এবং ফুল খায় এবং পরবর্তীকালে ছুটির দিকে চলে যায় এবং শুঁটিতে ফুটো করে এরা শুঁটির যে বীজটা সেটা খেয়ে ফেলে। তো এটি দমন করার জন্য প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যে সমস্ত পাখিগুলো পোকাটি খায় সেই সমস্ত পাখি বসার জন্যে মাঝে মাঝে যদি খুঁটি পুঁতে দেওয়া যায় ভালো কাজ হয়, অথবা যদি জমির চারপাশে গাঁদা বা ঢ্যাঁড়সের চাষ করে দেওয়া যায় যেখানে পোকাগুলি চলে যায়। এছাড়া একেবারে প্রাথমিক অবস্থায় অর্থাৎ ফুল আসার আগে যদি দেখা যায় যে পোকাগুলি রয়েছে তাহলে এনপিভি বলে নিউক্লিয়ার পলিহেড্রাল ভাইরাস সেটি যদি প্রয়োগ করা যায় প্রাথমিক অবস্থায় ভালো কাজ হয়। সেটি 100 থেকে 250 লার্ভাল এক্সট্রাক্ট প্রতি হেক্টর জমিতে প্রয়োগ করা যেতে পারে। ঝোলা গুড় 0.5% এবং 0.1% বোরিক অ্যাসিড মিশিয়ে যদি প্রয়োগ করা যায় ভালো কাজ হয়। এছাড়া ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা যেতে পারে এবং পরবর্তীকালে যখন প্রাদুর্ভাব যদি এত সত্ত্বেও যদি বেড়ে যায় তখন রাসায়নিক দমন ব্যবস্থা নিতে হবে, যেমন হচ্ছে স্পিনোস্যাট বর্তমানে বা ফ্লুবেন্ডামাইড 0.1 থেকে 0.2 মিলিলিটার প্রতি লিটার জলে, অথবা ইন্ডক্সাকার্ব 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে। এছাড়াও আরও বাজারে অনেক বর্তমানে রাসায়নিক পাওয়া যায় যেগুলো পরিবেশের পক্ষে অনেকটা কম ক্ষতিকারক কিন্তু প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। তবে রাসায়নিক দমন ব্যবস্থা তখনই নিতে হবে যদি সংখ্যাটা প্রচুর বেড়ে যায়। এখন একটু বিরতির পর থাকছে ধান জমির আলে সবজি চাষ। বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। জমির পরিমাণ কমছে কিন্তু বাড়ছে জনসংখ্যা। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা বজায় রাখতে রাজ্যের কৃষক এবং কৃষি দফতর নিরলস পরিশ্রম করে যাচ্ছে। রাজ্য সরকারের কৃষি দফতরের সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি 1 নম্বর ব্লকের কার্তিক কানাইলাল ধান জমির আলে সবজির চাষ করছেন। ধান কাটার পরে সবজি জমিতে থেকে ফসল উঠতে থাকবে। অল্প সময় কৃষক বন্ধু 2টি ফসল পেয়ে যাবেন। চলুন কৃষক বন্ধুর অভিজ্ঞতা শুনে নিই। এই চাষটা উদ্যোগী আমাদের কৃষি দপ্তর থেকে আমাকে বললেন যে এইভাবে চাষ করলে খুব ভালো হবে। আমি সেই কথা শুনে সেই মতো আমি চাষের উদ্যোগ নিয়ে বীজ, সার, ওষুধ সমস্ত দিয়েছে। আমি 5 ফুট অন্তর একটা করে 18 ইঞ্চি চওড়া করে রো রেখেছিলাম, তাতে বস্তায় মাটি, সার, ওষুধ সমস্ত দিয়ে বীজ দিয়েছি। তাতে গাছ এখন প্রায় 4 থেকে 5 ফুট গাছ হয়ে গেছে, ফল ধরে গেছে। এইরকম অবস্থায় আছে এখন। প্রথম ভাবছিলাম যে কী হবে না হবে, এখন দেখছি খুব গাছের যা পরিস্থিতি খুব ভালো। তবে আশা করি ভালো ফলন পাবো। অনেকেই দেখে বলছে যে এরকম হবে, আমরা বুঝতে পারি, অনেকেই দেখতে আসছে। আশা করি ভালোই ফলন হবে মনে হচ্ছে। এখন তো ফল সবে গাছ থেকে আসছে, তাই আশা করছি যে ভালো ফলন পাবো। ঘরের প্রয়োজনটাও মিলবে আর কিছু বাড়তি হলে বিক্রি করতে পারবো। এবং ধান এবং করলা, ঢ্যাঁড়স, কুমড়ো আর হচ্ছে শশা সমস্ত গাছগুলো খুব ভালো হয়েছে। এর পরের সিজনে আরও একটু বেশি করে চাষ করে করবো। কৃষক বন্ধু কোন কোন বিজ্ঞানসম্মত প্রযুক্তি অবলম্বন করেছেন সে বিষয়ে জানালেন এই ব্লকের এটিএম রাকেশ অধিকারী। এখানে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কৃষক বন্ধুদের
উন্নত ধরনের প্রযুক্তি, কীভাবে কৃষির উৎপাদন বাড়ানো যায়, পরিবেশ বান্ধব কৃষিকাজ করা যায় এবং তার সাথে সাথে কৃষকের আয়টা কীভাবে বাড়ানো সম্ভব হয়। একজন প্রগতিশীল কৃষক বন্ধু কার্তিক কামিলা মহাশয়, কামারদা অঞ্চলে এনার বাড়ি, কামারদা মৌজায়। এনার প্রায় 1 একর জায়গা প্লটে শ্রী পদ্ধতির কিছু অবলম্বন করেছি এবং তার সাথে সাথে সবজি চাষের ইচ্ছে থাকলেও সঠিক সময়ে সঠিক সবজিটা, যে সিজন ওয়াইজ যে সবজি, সেই সবজিটা কিন্তু এনারা উৎপাদন করতে পারেন না, বাজারের উপরেই এনাদের ডিপেন্ড করতে হয়। সেই জন্য কৃষক বন্ধুরা যাতে মিশ্র চাষটাকে নিতে পারে এবং ধান চাষের জমিতে এই পূর্ব মেদিনীপুর জেলায় খেজুরি 1 ব্লকে আত্মা প্রকল্পের অধীনে ধান চাষ করার সময় 8-10 সারি লাইনের পর 2 সারি ফাঁকা দিতে, ওই ফাঁকা জায়গাটাকে কাজে লাগাতে হবে আমাদের। 3 থেকে 4 মিটার দূরে দূরে একটা করে চটের বস্তা অথবা সিমেন্টের যে বস্তাগুলো হয় প্লাস্টিকের, তো এই বস্তাতে জৈব সার মিশ্রিত মাটি ভরে নিয়ে জল জমিতে ধানের সাথে একদম রো বরাবর রাখতে হবে এবং সেখানে সবজির বীজ যেমন মিষ্টি কুমড়ো, শসা এবং করলা, ভেন্ডি, চিচিঙ্গে, ঝিঙ্গে এগুলো যে করানো হয়েছে, এর ফলে কী হচ্ছে, ধানটার সাথে সাথে গাছগুলোও কিন্তু ক্রমশ বাড়ছে। শসা গাছে ফুল চলে এসছে, কুমড়ো গাছেও কিছু ফুল এসে গেছে। এই গাছগুলো যখন বড় হচ্ছে এবং অবলম্বন ধরানোর জন্য কী হচ্ছে না, একটা করে বাঁশের ফালা লাগানো হচ্ছে। এরপরে ধান গাছ বাড়ছে, বাড়তে বাড়তে ধান যখন একদম দানা চলে আসছে এবং পুষ্ট হয়ে ধান কাটা হবে, তখন জমি কিন্তু আমার ফাঁকা পড়ে যাচ্ছে এবং পরবর্তী সেশনে যখন আমি আবার একটা চাষ শুরু করব, তার জন্য যে 100 শতক এরিয়ায় 10 শতক এরিয়ায় আমি বীজ ধানের তলা ফেলছি, বাকি 90 শতক এরিয়া কিন্তু আমার ফাঁকা আছে। সেই ফাঁকা জায়গায় যদি আমি এই গাছগুলোকে মিলে দিতে পারি, তাহলে ওখান থেকে বাড়তি শাক সবজি সমস্ত কিছুই আমি কিন্তু ওই গাছ থেকে পাচ্ছি। এবং সবচেয়ে বড় কথা, খেজুরি হচ্ছে ব্ল্যাক জোন এরিয়া এবং লবণাক্ত এরিয়া। এই এরিয়ায় যদি আমরা এই পদ্ধতিটা নিই, তাহলে কি বস্তাতে থাকার জন্য বালতিতে করে জল নিয়ে এসে অল্প অল্পভাবে সেচ কিন্তু দিতে পারি। এর ফলে আমাদের জলের সাশ্রয় হচ্ছে এবং জমিটাকে পুরোটাই আমরা জমির সদ্ব্যবহার করতে পারছি। বছরে অন্তত 2-3 মাস তার যে সবজির চাহিদা, সেটা কিন্তু সহজেই মাঠ থেকে নিজের চাষ করা ফসল ঘরে তুলতে পারছে এবং বাড়ির চাহিদা সহ অন্যান্য যে চাহিদা মেটানোর জন্য বাড়তি ফসল মার্কেটে সাপ্লাই ভালোভাবেই দিতে পারবে। এর সাথে এসআরআই যেটা আমরা অবলম্বন করিয়েছি, এসআরআই কী হচ্ছে না, যেটা জানেন আপনারা প্রত্যেকেই, পেস্টটা যে ফাঁকা একটা গাছ থেকে আরেকটা গাছের যে ডিস্টেন্স, এটা একটু বেশি থাকে, জলটা অতিরিক্ত লাগে না। ব্ল্যাক জোন এরিয়া এই বড় সিজনে যদি গতানুগতিক পদ্ধতিতে করা যায়, তাতে কি হচ্ছে না, 1 কেজি ধান উৎপাদন করতে প্রায় আমাদের 1800 থেকে 2000 বা আরও বেশি লিটার জলের প্রয়োজন হয়। এসআরআই করলে কি হচ্ছে, এই এত জলের প্রয়োজন হচ্ছে না, অতিরিক্ত বীজের প্রয়োজন হচ্ছে না, অতিরিক্ত রাসায়নিক সারের প্রয়োজন হয় না, রোগ পোকার বেশি লাগে না। কি একটাই সমস্যা, আগাছা। এই আগাছার জন্য আমরা ক্রোনো উইডার ব্যবহার করছি, তাতে দেখা গেছে বীজ একরে প্রায় 2.5 থেকে 3 কেজি আমরা ব্যবহার করতে পেরেছি এবং তাতে পাশকাঠির সংখ্যা না হলেও প্রায় 56-57টা এরকম হয়ে থাকে আমাদের। আর যেটা কিনা আমাদের ফলন প্রায় আমরা বিগত দিনে যেগুলো করেছি, প্রায় 30 থেকে 35% ফলন কিন্তু আমাদের অতিরিক্ত আসে। তো সেই জন্যই আমরা চাই যে আরও কৃষক বন্ধুরা এগিয়ে আসুন এলাকার। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকেরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন, তার উত্তর নিয়ে সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন সমর হালদার। তিনি রঙিন মাছ গোল্ডফিশের প্রজনন সম্পর্কিত বিষয়ে তিনি জানতে চেয়েছেন। গোল্ডফিশের প্রজনন বাণিজ্যিকভাবে করতে হলে প্রথমেই এর পছন্দসই ভ্যারাইটিগুলোকে বেছে নিতে হবে। মোটামুটিভাবে আমাদের রাজ্যের বাজারে যে ভ্যারাইটিগুলো চাহিদা আছে সেগুলো হলো রেড ক্যাপ ওরান্ডা, ফ্যান টেল, লায়ন হেড, পার্ক স্কেল, ভেইল টেল ইত্যাদি। প্রজননের জন্য পরিণত স্ত্রী ও পুরুষ মাছ বেছে নিতে হবে। সাধারণভাবে 2 বছর বা তার চেয়ে বেশি বয়সের মাছ বেছে নিতে হবে। 15 থেকে 20 লিটার জল ধরে এরকম অ্যাকোরিয়ামে বা সিমেন্টের চৌবাচ্চায় বা গামলায় এর প্রজনন করা যেতে পারে। জলের মধ্যে অ্যাকোরিয়ামের উপযোগী মাছ বা কৃত্রিম গাছ রাখতে হবে। প্রজননের উপযোগী মাছ যখন জলাধারে ছাড়া হয়, তখন পুরুষ মাছটি স্ত্রী মাছকে ধাওয়া করে। এরপরে স্ত্রী মাছটি ডিম পাড়তে থাকলেই পুরুষ মাছ তার পেছনে পেছনে সাঁতার কাটতে কাটতে ডিমগুলোকে নিষিক্ত করে। ডিমগুলো গাছে আটকে যায়। ডিম পাড়া ও ডিম নিষিক্ত করার পরে স্ত্রী ও পুরুষ মাছকে তুলে নিতে হবে।
2-3 দিন পর থেকে ডিম ফুটে বাচ্চা বের হয়। এরপরে বাচ্চার পরিচর্যা করতে হয়। প্রথম দিকে এদের আর্টিমিয়া, ইনফিউসোরিয়া খাওয়াতে হবে। দিন 10 পর থেকে টুকরো করে কেঁচো দেওয়া যেতে পারে। 3 থেকে 4 মাসের মধ্যে গোল্ডফিশের চারা বিক্রির উপযোগী হয়। রঙিন মাছের প্রজননের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা না থাকলে অবশ্য এই কাজে সাফল্য পাওয়া কঠিন। সেক্ষেত্রে আপনি প্রশিক্ষণ নিয়ে রঙিন মাছের প্রজননে নামুন। প্রশিক্ষণের জন্য কলকাতা সল্টলেকে অবস্থিত সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফিশারিজ এডুকেশনে যোগাযোগ করতে পারেন। এখন আবার বিরতির পর থাকছে পরিচ্ছন্ন দুধ উৎপাদন। আবার ফিরে এলাম অনুষ্ঠানে। গোপালন তখনই লাভজনক হবে যখন একটি গাভী সঠিক পরিমাণে দুধ দেবে। সেই জন্য বিজ্ঞানসম্মত পদ্ধতি মেনে গোপালন করলে মোটামুটি সন্তোষজনক দুধের উৎপাদন পাওয়া যায়। কিন্তু দুধ দোয়ানোর সময় যদি সঠিক পদ্ধতি অবলম্বন না করা হয় তাহলে উন্নত মানের দুধ পাওয়া যায় না। কোন কোন পদ্ধতি মেনে চললে পরিষ্কার পরিচ্ছন্ন দুধ উৎপাদন করা যাবে সে বিষয়ে জানালেন রাষ্ট্রীয় ডেয়ারি অনুসন্ধান সংস্থার টেকনিক্যাল অফিসার ডক্টর সোমনাথ দত্ত। বিজ্ঞানসম্মত উপায়ে দুধ দোয়ানো এবং ক্লিন মিল্ক প্রোডাকশন বলে যে জিনিসটা আমরা সাধারণত ফলো করে থাকি, ক্লিন মিল্ক প্রোডাকশনের একটা মেন পার্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। প্রতিটা গরুর পালানকে আগে প্রথমে পরিষ্কার করা হয়, একটা ভিজে ন্যাকড়া দিয়ে সেই জায়গাগুলোকে পরিষ্কার করতে পারি যাতে আডার থেকে কোনো রকম চুল যেন দোয়ানোর সময় দুধের মধ্যে না পড়ে। সেই জায়গাটায় যদি কোনো গোবর লেগে থাকে বা গরু বসেছে মাটি লেগে থাকে, এই ধরনের জিনিসগুলোর থেকে আমরা সাধারণত ক্লিন মিল্ক প্রোডাকশনের শর্ত হিসাবে আমরা বলি ওগুলোকে আগে ভালো করে পালানটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে দুধ দোয়ানোর জন্য, যাতে কোনো রকম কোনো জীবাণু বা কোনো রকম কোনো বাইরের ফরেন পার্টিকেলস দুধের মধ্যে না পড়ে। পরিষ্কার করার পর সেটাকে মেশিনের সাহায্যে আমরা এখানে দুধ দোয়াই সাধারণত। তবে যে সমস্ত গরুর কোনো অসুবিধা থাকে সেগুলোকে হাতে দুধ দোয়ানো হয়। এছাড়া মেশিনের সাহায্যে দুধ দোয়ানোর সময় দুধটা পুরোপুরি যাতে লেট ডাউন হয় তার জন্য যা ব্যবস্থা করার আমরা সেটা দিয়ে থাকি। গরুর সামনে খাবার দেওয়া হয়, খাবার দেওয়ার পর সেই গরুকে সেখানে দাঁড় করানো হয় এবং মেশিন লাগানো হয়। মেশিনের সাহায্যে দুধ দোয়ানোর পর আমরা সাধারণত টিট ডিপিং বলে যে জিনিসটা, সেই টিট ডিপিং করে থাকি। 1% আয়োডিন সলিউশনে আমরা বাঁটগুলোকে পরিষ্কার করে ধুয়ে দিই। সাধারণত আমরা প্রতিটা গরুর দুধ দোয়ানোর পরে যে টিট ডিপিং করা হয়, যার ফলে আমাদের এখানে এই ধরনের ম্যাস্টাইটিস রোগ হওয়ার প্রবণতা অনেক কম গরুর। এবং যেহেতু কমপ্লিট মিল্কিং করা হয়, অর্থাৎ গরুর বাঁটে কোনো দুধ ছেড়ে রাখা হয় না, সেই জন্য সাধারণত ম্যাস্টাইটিস রোগ আমার এখানে কম হয়। এছাড়া ক্লিন মিল্ক প্রোডাকশনের প্রথম যেটা ক্রাইটেরিয়া, যে দুধে কোনো ছানা ভাব আসছে কি না সেটা দেখে নেওয়া, সেটা মেশিন লাগানোর পূর্বেই আমরা সেটাকে সাধারণত আইডেন্টিফাই করার চেষ্টা করি। এবং যদি কোনো গরুর দুধে দেখি যদি কোনো কার্ড মিল্ক অর্থাৎ ছানা জাতীয় দুধ আসছে, সেরকম হলে আমরা তাকে মেশিন লাগাই না, সেই বাঁটের দুধটাকে আলাদা করে আমরা সংগ্রহ করি এবং সেখানে কী ধরনের জীবাণু আছে সেটা টেস্ট করে তার যে সমস্ত ট্রিটমেন্ট আছে চিকিৎসা করি, যার ফলে এখানে থানেলা রোগ খুব কম হয়। এছাড়া প্রতিটা গরুর দুধ কালেকশন করার পর আমরা একটা ক্লিন জায়গায় পাত্রের মধ্যে সেটাকে রাখি এবং সেই পাত্রটা প্রতিদিন পরিষ্কার করা হয়। আর প্রতিদিন আমরা যে মেশিনের সাহায্যে দুধটা দোয়াই করছি, সেই মেশিনে আমরা সাধারণত প্রতিদিন তাকে গরম জলে পরিষ্কার করি, যাতে কোনো রকম জীবাণু মেশিনের মাধ্যমে একটা গরুর বাঁট থেকে আরেকটা গরুর মধ্যে সংক্রমিত না হতে পারে। যে গোয়ালা যখনই আসবে তাকে কিছু সাবান দিয়ে হাত ধোয়ানোর কথা বলাটা চাষি ভাইদের একান্ত দরকার। কারণ গোয়ালা যদি হাত ধুয়ে না পরিষ্কার করে তারপরে মাঠে না হাত দেয়, তাহলে মাঠে অনেক ধরনের ফুসকুড়ি মতো রোগ হয়। এছাড়া অনেকে স্ট্রিপিং করেন, অর্থাৎ 2 আঙুল দিয়ে দুধ দোয়ান, সেই স্ট্রিপিং পদ্ধতিও কখনোই চলে না। এবং অনেকে আবার দুধ দোয়ানোর সময় মাঠে তেল ব্যবহার করেন, যে তেল লাগানোটা কিন্তু কখনোই রেকমেন্ডেড নয়। সায়েন্টিফিক পদ্ধতি বলছে দুধ দোয়ানোর সময় গরুর বাঁট থেকে একবার স্ট্রিপিং করার পর যে দুধটা বেরোলো, সেই দুধটা দিয়েই বাকি বাঁটগুলোকে একটুখানি নরম করে নেওয়ার জন্য বা পিচ্ছিল করে নেওয়ার জন্য সাধারণত আমরা ব্যবহার করতে বলি। আর সাধারণত গোয়ালাদের নখগুলোকে ভালো করে পরিষ্কার করা দরকার, কারণ নখের মাধ্যমে গরুর বাঁটে অনেক ধরনের
জীবাণু বা কেটে যাওয়া বা আঘাত লাগার চান্সটা থাকে, কারণ বাঁট হচ্ছে একটা ভীষণ নরম জায়গা, যে জায়গায় যদি কোনো রকম আঘাত লাগে তাহলে ম্যাস্টাইটিস রোগ হওয়ার প্রবণতা অনেক রকমভাবে বেড়ে যাবে। আর ক্লিন মিল্ক প্রোডাকশনের প্রধান শর্ত হচ্ছে যখন গোয়ালারা দুধ দুইবেন তখন সাধারণত আমরা তাদেরকে বলি মাথায় যে কোনো একটা চুল যাতে না পড়ে দুধের মধ্যে। গরুর বাঁটের মধ্যে যে জায়গাগুলো আছে পুরো আডারটাকে ভালো করে গরম জলে একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সলিউশন দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দুধ দুয়ানো যায়, তাহলে জীবাণু সংক্রমণের হাত থেকে যে মোটিভ সেটাকে আমরা সঠিকভাবে মেনটেন করতে পারবো। আমাদের রেকমেন্ডেশন হচ্ছে যে পাত্রে দুধ দোয়ানো হবে সেই পাত্রটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বিশেষ করে যখন দুধ দোয়ানো হবে তার অন্তত 5-7 মিনিট আগে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সেই পাত্রে দুধ দোয়ানো উচিত। সাধারণত বালতিতে দুধ দোয়ানোর পরে যে কোনো একটা পাত্রের মধ্যে সেই দুধটাকে আমরা ঢালতে বলি, যে পাত্রটা হবে ঢাকা দেওয়া, অর্থাৎ সেখানে কোনো মাছি না বসে, সেখানে কোনো বাতাসে যে জীবাণু ঘুরে বেড়াচ্ছে তার সংক্রমণ না হয়। যে কোনো ছাঁকনির সাহায্যে সেই দুধটাকে ছেঁকে পরিষ্কার করে তার পাত্রের মধ্যে ঢেলে সেটার মুখ ঢাকা দিয়ে যদি রাখা হয় তাহলে কোনো রকম জীবাণু সংক্রমণ সেখানে হওয়ার সম্ভাবনা থাকে না। চাষি ভাইদেরকে এই উদ্দেশ্যে এই কথাটাই বলার যে গোয়ালঘর যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাতে মাছি মশা যেরকম কম হবে, তার সাথে সাথে আপনি যখন দুধ দোয়াচ্ছেন তখন সেই দুধে অন্য কোনো কিছুর সংক্রমণ হওয়ার হাত থেকেও আপনি নিজেকে বাঁচাতে পারবেন। এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে দুধ তৈরি হবে সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরও সুন্দর সুস্বাস্থ্যের অধিকারী করতে সাহায্য করবে। 22 থেকে 23 কেজি দুধ আমরা প্রতিদিন এই গরুর থেকে পাচ্ছি। এই যে ধরনের গরু আমরা এখানে মেনটেন করছি এই গরুর খাদ্য প্রণালীও একটু ডিফারেন্ট। দানা খাদ্যটা বডি মেনটেন্যান্সের জন্য 3 কেজি দানা খাদ্য দেওয়া হয়, তারপরে 5 কেজি দুধের ওপরে যত কেজি দুধ দেবে তত 500 করে দানা আমরা তাকে বাড়াবো। এই হিসাবে আমরা এই গরুগুলোকে খাইয়ে থাকি এবং প্রোডাকশন অনুযায়ী তার খাওয়া ডিপেন্ড করে। এছাড়া আমরা প্রচুর পরিমাণে কাঁচা ঘাস গরুকে খেতে দিই, আর তার সাথে সাথে বিচালি কিছুটা পরিমাণে দিই যাতে ফাইবার জাতীয় খাদ্য পায় গরু, যাতে তার প্রোডাকশনটাকে আমরা অপটিমাইজ করতে পারি। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা ইটিভি নিউজ বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।